জানতে পারবে যে কিসের পরিপ্রেক্ষিতে কেন কথাগুলো বলছি। সেই জন্য আমি যদি পার্সোনালি কাউকে, প্রথম কথা অত বড় সেই ফর্দ লেখার মতন অত বড় লেখা সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। থাকতে হতো, পর্দানসীন হয়ে থাকতে হতো। তারা যদি না থাকতেন, প্রতি পদে আমরা তাদের স্মরণ করি, কৃতজ্ঞতা বলবো না, মহাপুরুষদের তো কৃতজ্ঞতা জানায় না, কিন্তু তারা আজকে তারা ছিলেন বলেই, তারা সমাজ সংস্কার করেছিলেন বলে আজকে আমরা আমাদের স্বাধীন চিন্তা চেতনা মতামত ব্যক্ত করতে পারছি। ডেটা নিয়ে পড়াশোনা করেন, ডেটা নিয়ে, মেবি ইউ আর এ ডেটা সায়েন্টিস্ট অর নট, আই ডোন্ট নো, কিন্তু আপনি আপনার শিক্ষা বোধহয় আপনাকে মহিলা হয়ে মহিলাদের অসম্মান করতে শেখায়। যখন তাকে পৃথিবীতে এনেছি, আমার তো তার প্রতি দায়িত্ব রয়েছে। একজন সন্তানের তার বাবার সম্পত্তির ওপর অধিকার নেই আপনি বলতে চাইছেন? শুভ সকাল বন্ধুরা, তোমাদের সামনে এলাম আজকে আবার। এখন বাজলো 9:09, আর আজকে হচ্ছে 31শে মার্চ, সোমবার। আজকে বা আগামীকাল ঈদ হয়তো। তো আমার পরিবারে যারা ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনেরা আছেন, তাদের জন্য ঈদের শুভেচ্ছা জানাই। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো নিরাপদে আছো, মঙ্গলে আছো। আজকে আমি একটু কিছু কথা বলতে এলাম একজনের কমেন্টের প্রত্যুত্তরে। তোমরা অনেক সময় বলো, যারা আমাকে ভালোবাসো, যে কেউ কোনো কমেন্ট করলে তার উত্তর দিও না, যদি সেরকম কমেন্ট করে তাহলে উত্তর দিও না। কিন্তু মাঝে মাঝে না একটু মনে হয় উত্তরটা দেওয়া দরকার। উত্তর দেওয়া মানে তোমরাও সবাই জানতে পারবে যে কিসের পরিপ্রেক্ষিতে কেন কথাগুলো বলছি। সেই জন্য আমি যদি পার্সোনালি কাউকে, প্রথম কথা অত বড় সেই ফর্দ লেখার মতন অত বড় লেখা সময় বা ধৈর্য কোনোটাই আমার নেই। আর আমার মনে হয় মুখে বলে যতটা এক্সপ্রেস করা যাবে অতটা হয়তো লিখে এখানে, ওই যে বললাম, অতখানি লেখার সময় বা ধৈর্য আমার নেই। যিনি লিখেছেন তার অফুরন্ত সময় রয়েছে, বোঝাই যাচ্ছে, তার কারণ তিনি এতখানি লিখেছেন। যদিও তিনি বিদুষী, তিনি বলছেন যে তিনি অনেক উচ্চশিক্ষিতা, মানে তার ইয়েতেই বলছেন, আমাকে উনি আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে বক্রোক্তি করেছেন। আমার প্রতি ওনার এই বক্রোক্তির কারণ হচ্ছে আমি নিজের ধর্মাচরণ নিয়ে কিছু কথা বলেছি, সেটাই। সেই কারণেই উনি আমাকে বক্রোক্তি করেছেন যে আমি ইতিহাস নিয়ে আদৌ পড়াশোনা করেছি কিনা, বা সেগুলো শুধুই কাগজ, বা আমি মনে হয় অন্য কোথাও আর ইতিহাস পড়েছি, আমি আমাদের দেশ বা বাংলার ইতিহাস জানি না। উনি বিবেকানন্দ, রামমোহন রায়, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের নিয়ে বলেছেন। তাদের রিফর্মার, তারা অবশ্যই তারা সোসাইটি রিফর্ম করেছিলেন, সেটা আমরা সবাই জানি। আর তারা যদি না থাকতেন, তাহলে যিনি আমাকে এতখানি লিখেছেন, বাই দ্য বাই, আজকে আমি ওনার নামটা করছি, কারণ আমার মনে হয় নামটা করা দরকার। কারণ একজন এত বিদুষী, এত উচ্চ মেধা সম্পন্ন, এত বিদগ্ধ একজন মহিলা এত বড় একটা কমেন্ট করছেন, আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছেন, আমার মনে হয় তার মতন বিদুষী মেধাসম্পন্ন মহিলার নামটা বলা উচিত, কারণ নামটা সবার জানা উচিত। কারণ মেবি তিনি বিশাল কোনো পদে রয়েছেন, বিশাল কোনো জায়গায় রয়েছেন, আমার মতন অশিক্ষিত মহিলারা জানি না। তো নামটা আমি নিজে জেনে তো জানছি, বেশ কিছুদিন ধরে উনি কমেন্ট করছেন। আমার মনে হলো আমার পরিবারের অন্য সদস্যরাও জানুক। সমহিতা ভট্টাচার্য, যতদূর সম্ভব, সমহিতা বা সংহিতা যেটাই হোক, একবার আমি দেখে নিই জাস্ট। হ্যাঁ, সংহিতা, এখানে দেওয়া আছে স্পেলিং যা, তাতে সংহিতা ভট্টাচার্য। আমি অবশ্য অশিক্ষিত, আমার ভুলও হতে পারে। আচ্ছা, তো
আপনি কিন্তু আপনি বলছেন যে মানে ধর্মীয় কুসংস্কার, আমি আমার ধর্মাচরণের কথা বলেছি তাই আমি কুসংস্কারাচ্ছন্ন। আচ্ছা, তো আপনি কিন্তু আমাকে একটু মানে বলবেন কি কোথায় কবিগুরু রাজা রামমোহন রায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বা স্বামী বিবেকানন্দ বলেছিলেন গঙ্গার জল নর্দমার জল? একটু বলবেন প্লিজ, এই তথ্যটা দেবেন কোথায় বলেছিলেন। আর আপনি বলেছেন যে ইতিহাসে পড়িনি আমি তাদের সমাজ সংস্কারের কথা, আমি অন্য ইতিহাস পড়েছি মনে হয়, তাই জন্য ম্যাডাম যদি তারা সমাজ সংস্কার না করতেন তাহলে আপনিও এত বড় বড় কথা এখানে লিখতে পারতেন না, আর আমিও এই ক্যামেরার সামনে বসে কথা বলতে পারতাম না। তাহলে সে অন্ধকার এর ভেতরে, যেই ঘরের ভেতরে গৃহবন্দী বা মানে গৃহবন্দিনী হয়ে থাকতে হতো, পর্দানসীন হয়ে থাকতে হতো, তারা যদি না থাকতেন। প্রতি পদে আমরা তাদের স্মরণ করি, কৃতজ্ঞতা বলবো না, মহাপুরুষদের তো কৃতজ্ঞতা জানায় না, কিন্তু তারা আজকে তারা ছিলেন বলেই, তারা সমাজ সংস্কার করেছিলেন বলে আজকে আমরা আমাদের স্বাধীন চিন্তা চেতনা মতামত ব্যক্ত করতে পারছি। আমরা বলতে আমি মহিলাদের কথাই বলছি। আপনি ইতিহাস অনেক পড়েছেন, আপনার অনেক পাণ্ডিত্য, তো আপনি একটু কাইন্ডলি বলবেন যে যুগে যুগে ভারতে কারা আক্রমণ হেনেছিল, কারা সেই আক্রমণকারী, কারা একের পর এক মন্দির ধ্বংস করেছিল। দুঃখের বিষয় আমাদের ইতিহাসে আপনি বলেছেন, আমি অন্য ইতিহাস পড়েছি, আমি ঠিক ইতিহাসই পড়েছি দেশের, কিন্তু কোথাও দুঃখের বিষয় আমাদের ইতিহাসে সবসময় মোগল পাঠান এদেরকে যতটা গ্লোরিফাই করা হয়েছে, পাশাপাশি শিবাজি বা মারাঠা সাম্রাজ্যকে ততটা গ্লোরিফাই কিন্তু করা হয়নি। বললেই আপনি বলবেন আমি অশিক্ষিত। শিবাজি বা মারাঠারা কিন্তু ভারতবাসী ছিলেন, বাইরে থেকে এসে আক্রমণ করে দখল করেননি। মেবি আই এম রং, আপনার ভাষায় আমি অশিক্ষিত। হ্যাঁ, আপনি এটাও বলেছেন যে আমি নিউজ চ্যানেল যেগুলো দেখি, ধর্মান্ধ নিউজ চ্যানেল, তাদের তারা তাদের টিআরপি বাড়াই দেখে, অ্যাডভার্টাইজমেন্ট কস্ট বাড়ে, মানুষের পকেট থেকে যায় সেগুলো, হ্যাঁ, নাভিশ্বাস ওঠে মধ্যবিত্ত। হ্যাঁ, আর আপনি এটাও বলেছেন যে ইকোনমিক্সের অনেক কথা বলে ফেললাম, আপনি তো ইতিহাসই উপলব্ধি করতে পারেননি, ইকোনমিক্স খুব ভারী হয়ে যাবে আপনার জন্য। একদমই তাই, আমি অশিক্ষিত, কিন্তু আপনি শিক্ষিত হয়ে কি সুন্দর একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে অসম্মান করতে পারেন। আরেকটু আসছি পরে, আপনার অসম্মানের উদাহরণটা তো আরেকটু দিতে হবে না ম্যাডাম। আমি অশিক্ষিত, তাই জন্য ইকোনমিক্স আমি জানি না। আমি জানি না জিডিপি কি, জিএসটি কি, আপনি তো জানেন। আইএমএফ আপনি জানেন নিশ্চয়ই, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। আইএমএফের রিপোর্ট অনুযায়ী ভারতবর্ষের জিডিপি 2025-26 মধ্যে জার্মানি এবং জাপানকে পেছনে ফেলে 3 নম্বরে পৌঁছে যাবে, সেই দিকে এগোচ্ছে ইউএসএ এবং চীনের পরে। আমি জানি না জিডিপি কি খায় না মাথায় দেয়, আমি জানি না, আমি অশিক্ষিত। ইকোনমিক্স হ্যাঁ জানি না, স্বল্প শিক্ষিত তো আমি, শিক্ষাগত যোগ্যতা নেই, স্কুলের মুখ দেখিনি, শিক্ষাগত যোগ্যতা নেই। কিন্তু আপনি তো একজন শিক্ষিত, সুশিক্ষিত নন, আপনি বিদগ্ধ, বিদুষী, পাণ্ডিত্যের অধিকারিণী। আপনি বলছেন কি বলছেন, একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে, আপনি শুধু আমাকে অপমান করেননি, আপনি হাজার হাজার আমার মতো হাজার হাজার হাউসওয়াইফ তাদেরকে আপনি অপমান করেছেন। আমি জানি না আপনি কোন পজিশনে আছেন, আপনি ডেটা নিয়ে পড়াশোনা করেন, ডেটা নিয়ে, মেবি ইউ আর এ ডেটা সায়েন্টিস্ট অর নট, আই ডোন্ট নো। কিন্তু আপনি আপনার শিক্ষা বোধহয় আপনাকে মহিলা হয়ে মহিলাদের অসম্মান করতে শেখায়, সে কারণে আপনি বলেছেন যে আমি
কেন হাজব্যান্ডের এখানে পড়ে আছি বাড়িতে? না, আমার নাকি প্রায়োরিটি হচ্ছে হাজব্যান্ডের সম্পত্তির দিকে আমি নাকি যক্ষের মতো তাকিয়ে বসে আছি। চমৎকার, চমৎকার। আপনার মতন, আপনার ভাষা অনুযায়ী, আপনার পরিভাষায় আপনার মতন উচ্চশিক্ষিতা, বিদগ্ধ, বিদুষী একজন মহিলার পক্ষে খুব শোভা পায় এই জাতীয় কথা। আপনি শুধু আমাকে নন, হাজার হাজার লক্ষ লক্ষ আমার মতন সাধারণ গৃহবধূ বা হাউস ওয়াইফদের অসম্মান করেছেন। তাদের সংসার করাকে আপনি লোভের সঙ্গে তুলনা করেছেন। আমি আমার স্বামীর সম্পত্তির দিকে যক্ষের মতো তাকিয়ে বসে আছি। সরি টু সে ইউ ম্যাডাম, আমার স্বামীর সম্পত্তি যেটুকু আছে সেটুকু না আমার নিজস্ব যেটুকু আছে তার থেকে অনেকটাই কম। যক্ষের ধনের মতো আমাকে, যক্ষের দৃষ্টির মতো আমাকে তাকিয়ে বসে থাকতে হয় না। আমি আমার কথা বাদ দিচ্ছি, এইটা আপনি অপমানটা করলেন, কিন্তু বললাম যে হাজার হাজার লক্ষ লক্ষ সাধারণ হাউসওয়াইফদের আমাদের সময়, এখন মানে আমাদের সময়কালীন যারা চাকরি করেন না, বা এখনও কিছু সংখ্যক তো আছেন যারা চাকরি করেন না, তারা সংসার করেন শুধু স্বামীর টাকার লোভে। লোভে আপনি ম্যারিড না আনম্যারিড আমি জানি না, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আমার মনে হয় আপনার দৃষ্টিটা সেই দিকেই থাকে, তাই জন্যই আপনার মাথায় এই জাতীয় কথা আসতে পারে, তাই না? মেবি আপনি অন্যের সম্পত্তির দিকে যখের মতন তাকিয়ে বসে থাকেন, সেটা আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার বাবার হতে পারে, বা আপনার ইনলসদের হতে পারে, বা আপনার পারিপার্শ্বিক অন্য কারোরও হতে পারে। কারণ আপনার মেন্টালিটিটা আপনার মাথাতে এলো, এটা আপনার মাথাতে এলো যে মহিলারা সংসার করছে, মানে আমার মতো মহিলারা সংসার করছে স্বামীর সম্পত্তির দিকে যক্ষের মতন তাকিয়ে। আবারও বলছি, আপনি ম্যারিড না আনম্যারিড আমি জানি না, আমি জানি না আপনি মা কিনা। যদি একজন মা হতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে সংসারটা কেন করছি। নিজের সুখ, নিজের ভোগ, নিজের বিলাস ব্যাসন এটা প্রায়োরিটি পায় না আমার মতো মায়েদের কাছে। আমার মতো মায়েদের কাছে প্রায়োরিটি পায় তার সন্তান। আজকে আমি এখানে রয়েছি সন্তানের কথা ভেবেই না। আবার এটা বলবেন না যে আপনার সন্তান তো চাকরি করে, তারপরে আপনি তার দরকার। কেন দরকার নয়? তার ন্যায্য অধিকার। আমি যখন তাকে পৃথিবীতে এনেছি, আমার তো তার প্রতি দায়িত্ব রয়েছে। একজন সন্তানের তার বাবার সম্পত্তির ওপর অধিকার নেই আপনি বলতে চাইছেন? আমি আমার সন্তানকে বঞ্চিত করব তার বাবার সম্পত্তি থেকে? এটা একজন মায়ের কাজ, প্রকৃত কাজ হবে? প্রকৃত কাজ হবে কি? আমার মনে হয় ডোন্ট মাইন্ড, আপনি খুব ফ্রাস্ট্রেটেড। ইয়েস, আই রিপিট এগেইন, ইউ আর সো মাচ ফ্রাস্ট্রেটেড, টু মাচ ফ্রাস্ট্রেটেড। ফ্রাস্ট্রেশন না থাকলে দেখুন, আপনি ফ্রাস্ট্রেশন বার করবার জন্য এই এত বড় লম্বা একটা কমেন্টের আগেও আপনি এই লম্বা লম্বা কমেন্ট করেছেন। আপনার যদি আমাকে মানে আপনি যদি জেনেই থাকেন আমি অশিক্ষিত, আমি কোনখানকার ইতিহাস পড়েছি, জাস্ট আমার ডিগ্রি যদি থাকে সেটা কাগজ, আমি ইতিহাসই বুঝি না, তো ইকোনমিক্স কী করে বুঝবো? আপনি যদি এতই বুঝে থাকেন, আপনি যদি এত মানে বড় কোনো পজিশনে গিয়ে থাকেন যেখানে আপনি ডেটা সায়েন্স নিয়ে, ডেটার বেসিসে আপনি কথা বলেন, আপনি কোনো চ্যানেলের খবর নিউজ শুনে আপনি কথা বলেন না, তো এত ইকোনমিক্যালি আপনি সলভেন্ট, ওই অর্থে বলছি না আমি, সলভেন্ট বলতে চাইছি আমি, আপনি ইকোনমিক্যালি মানে আপনার বুদ্ধিমত্তা সমৃদ্ধ অর্থনৈতিক ব্যাপারে, মানে শুধু অর্থনৈতিক নিজস্ব বলছি না, পুরো ইকোনমিক্সটা আপনি গুলে খেয়েছেন। হ্যাঁ, তো এত কিছু মেবি ওই যে বললাম, ইউ আর এ ডেটা সায়েন্টিস্ট, or maybe you are a CEO, or maybe blah blah blah, you are a scientist, যে কোনো। কিন্তু আমার খুব অবাক লাগলো, আমার মতো একজন অশিক্ষিত 54 বছরের একজন মহিলা, যার জীবনটা
সাধারণ, অত্যন্ত সাধারণ, আর পাঁচজন অনেক অনেক মহিলার মতন অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে জীবন কাটে। আবারও বলছি, অর্থনৈতিক স্ট্রাগল নয়, মেন্টাল স্ট্রাগলটা অনেক বেশি বড়। ইকোনমিক্যাল স্ট্রাগলটাও বড় অবশ্যই, আজকের ডেটে দাঁড়িয়ে অর্থের প্রয়োজন রয়েছে, কিন্তু অর্থই সব নয়, মানসিক শান্তিটা বড়। তো সেইটা নিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে যে লড়াই করে চলেছি। তো আপনি তো অনেক উঁচু জায়গায় রয়েছেন, আপনি আমার মতো একজন সাধারণ 54 বছরের একজন মহিলা, যার কোনো কিছু দেখানোর নেই, কিছু নেই, যার চ্যানেল একটা রাবিশ আপনার পরিভাষায়। তো সেখানে এসে আপনি দিনের পর দিন এত বড় বড়, একটা ছোট দুটো তিনটে লাইন নয়, এই বড় বড় কমেন্ট করছেন, লিখছেন। আপনার সময় আছে? সময় হয় আমার চ্যানেল দেখবার এবং তারপরে কমেন্ট করবার? এত সময় রয়েছে? আপনার মতো এত পাণ্ডিত্যের অধিকারিণী একজন মানুষ, সারাদিন আপনি হাই প্রোফাইল জব যাতে রয়েছেন আপনি, সেই সমস্ত সামাল দেওয়ার পর আমার আমার চ্যানেল দেখে তারপরে এত বড় বড় কমেন্ট করতে সময় পান? সরি টু সে ইউ ম্যাডাম, আমার মনে হচ্ছে আপনার প্রচুর সময় রয়েছে, সত্যি মানে অনাবশ্যক সময় রয়েছে। আমি তো ধরুন অশিক্ষিত, এখানে বসে বকবক করছি, আমার কথা বাদ দিন। আপনার শিক্ষা মানদণ্ডটা কোথায়? কিসের নিক্তিতে আপনি নিজেকে শিক্ষিত বলছেন? একটু জানালে বাধিত হব। তার কারণ আমি আশা করব আমার বন্ধুরা দেখতে পাবেন, ওনার কমেন্ট আমি পিন করেছি। এত সুন্দর কমেন্ট তো পিন না করে পারলাম না। তো আপনি এত ফ্রাস্ট্রেটেড কেন? আপনি নিশ্চয়ই খুব উঁচু জায়গায় রয়েছেন, আপনার মধ্যে তো পুরো ফ্রাস্ট্রেশনে ভরপুর দেখছি আপনার ভেতরটা। এতটাই ফ্রাস্ট্রেটেড, সেই ফ্রাস্ট্রেশনটা বার করবার জন্য আপনি বেছে নিচ্ছেন আমাকে, বা এরকম আমার মতো হয়তো অনেকের চ্যানেলে গিয়ে আপনি কমেন্ট করেন। এতটা বড়, এতটা সময় পান কি করে ভাই? একটু বলবেন। আমার মতো একজন সাধারণ অশিক্ষিত, আপনার ভাষায়, সেই মানুষের কিন্তু এতটা সময় নেই কারোর চ্যানেলে গিয়ে কমেন্ট করবার, এত বড় বড়। বিশ্বাস করুন, লিটারেলি সময় নেই। আমি আমার মতো করে আমার জীবনটা কাটাই, সেখানে আমার সময় কেটে যায় আমার কারোর চ্যানেলে গিয়ে। হ্যাঁ, অবশ্যই দেখি, প্রচুর ব্লগিং ট্রাভেল চ্যানেল, প্রচুর পডকাস্ট, সব রকম দেখি। আপনি বললেন না অশিক্ষিত, আমি সব রকম দেখি, সমস্ত রকমের বই পড়ি, সাহিত্য, সব রকম, সমস্ত লেখকের। সেই জন্য বুঝতে পারি, অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য দেখি পডকাস্ট। কোনো পডকাস্টের লেভেল এরকম, কোনোটা এরকম, কোনোটা হাই, সবটাই দেখি, কারণ জীবনে সবটা জানা দরকার, দেখলে অনেক কিছু জানতে পারি। আর বই তো থাকেই আমার, বইটা পড়ি। ওই যে বললাম, রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র পড়েছি, যেমন শীর্ষেন্দু সুনীল, সমরেশ মজুমদার, সমরেশ বসু, সঞ্জীব চট্টোপাধ্যায় যেমন পড়েছি, একদম এখনকার সরঞ্জিৎ চক্রবর্তী থেকে শুরু করে একদম নবীন প্রজন্মের যারা লিখছেন, যাদের এখনও হয়তো অত নাম ডাক হয়নি, তাদেরও পড়ি। নবনীতা দেবসেনও পড়ি, আবার তিলোত্তমা মজুমদারও পড়ি, সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়ও পড়ি, দেবারতী মুখোপাধ্যায়, আরও অনেক রয়েছে। এটা পড়ছিলাম, দেবারতী মুখোপাধ্যায়, আরও অনেক রয়েছে, আরও নতুন নবীন প্রজন্মের বহু লেখক লেখিকা রয়েছেন, সবার নাম এই মুহূর্তে আমি বলছি না বলে আরও বড় করছি। সব রকম পড়লে কী হয়, ডিফারেন্সটা বোঝা যায়। সাহিত্যের গভীরতা, কার লেখার মধ্যে কতটা গভীরতা রয়েছে, কার লেখনী কতটা সমৃদ্ধ, আর কার লেখনী একটু কাঁচা, সেটা বুঝতে পারি আমার এই মোটা মাথায়, এই অশিক্ষায়। কিন্তু আমি এটাই বুঝতে পারলাম না, আপনার মতো একজন শিক্ষিত মানুষ, আপনার শিক্ষার এটাই ইউএসপি, যে একজন মহিলা হয়ে অন্য মহিলাকে অসম্মান করা। আপনাদের মতো মহিলাদের জন্যই জানেন তো আজকে আমাদের মতো মহিলাদের এই দুরবস্থা। হ্যাঁ, এখনও 95% পুরুষ সেই মানসিকতা পোষণ করেন যে তার বাড়ির মহিলা তার অধীনস্থ থাকবে, তার কথায় উঠবে বসবে,
তার ইচ্ছে অনুযায়ী সে তার জীবন ধারণ করবে। এখনও আমাদের দেশে 95% এখনও 5% পুরুষ মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে, আধুনিক প্রকৃত অর্থে আধুনিক চিন্তা চেতনা পোষণ করেন, কিন্তু সেটা 5% হয়তো বা তার কমও হতে পারে। কিন্তু আপনাদের মতো মহিলারাই হচ্ছেন আমাদের মতো মহিলাদের অসম্মানিত করা, অপমানিত করা মূল কাণ্ডারি। আপনি একজন মহিলা হয়ে কি অবলীলায় বললেন না, স্বামীর ঘর করা মানে স্বামীর সম্পত্তির দিকে যক্ষের মতো তাকিয়ে বসে থাকা? আপনার মাথায় এলো এটা, তাই না? ওই যে বললাম, আপনি নিশ্চয়ই তাকিয়ে থাকেন। আপনি যদি ম্যারিড হন তাহলে আপনার হাজব্যান্ড, আপনার ইনলসদের অর্থের দিকে তাকিয়ে বসে থাকেন যক্ষের মতো। আর যদি আনম্যারিড হন তাহলে বাড়ির, পরিবারের বা আশেপাশে। নাকি সেই তাকিয়ে বসে থাকবার মতন সম্পত্তি নেই আপনার, তাই জন্য ফ্রাস্ট্রেটেড, তাই জন্য আপনার কোথাও গিয়ে ঈর্ষা হচ্ছে যে আমি সংসার করছি, তাই জন্য আপনার মনে হচ্ছে স্বামীর সম্পত্তির যদি মানে দিকে যদি স্ত্রী তাকিয়েও থাকেন, সেটা তো তার ন্যায্য পাওনা হয়, তাই না? একজন স্বামী যখন বিয়ে করেন, আমাদের হিন্দু রীতিনীতি অনুযায়ী বউ ভাতের দিন একটা রিচুয়াল আছে। অবশ্য আপনি খুব উচ্চ মার্গের, আপনি হয়তো এগুলো জানেন না বা এগুলো আপনি মানে জানেনই না, আপনার নলেজের বাইরে, তো বলছি, তাই জন্য আপনাকে বলছি। বউ ভাতের দিন একটা রিচুয়াল আছে যে স্বামী স্ত্রীর হাতে ভাত, নানাবিধ পঞ্চব্যঞ্জন সহ একটি থালা তুলে দেন, এবং আরেকটি থালায় থাকে শাড়ি এবং আরও কিছু জিনিসপত্র তুলে দিয়ে বলেন যে আজ থেকে তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ, এখনকার দিনে পরস্পর বলে, যেহেতু ছেলে মেয়ে দুজনেই চাকরি করছে, এখনকার দিনে আমরা দেখি যে পরস্পরকে বলে যে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, মেয়েটিও বলে তোমাকে তোমারও এই দায়িত্ব আমি নিলাম, সব কিছু। দুজনেই দুজনকে বলে। কিন্তু আমাদের সময় এটাই বলতো, বা এখনও যে মেয়েরা চাকরি করে না এটাই বলে আসে। অর্থাৎ তারা তখন থেকে বিয়ে যখন করছেন, যে স্ত্রীর সমস্ত রকম প্রয়োজনীয়তা তারা ফুলফিল করবেন। তার জন্য স্ত্রীদেরকে বলতে হয় না যে কোথায় কি আছে না আছে, সব কিছু দাও। আমার এই 29 বছরের বিবাহিত জীবনে আমি আজ পর্যন্ত জিজ্ঞেস করিনি আমার হাজব্যান্ডের কোথায় কি জমানো রয়েছে কি না। বিশ্বাস করা না করা আপনার উপর। আমি মানে পরিষ্কার বলছি, ওই যে বললাম আপনার মতে আমি ধর্মান্ধ, তো ধর্মভীরু, তাই মিথ্যে কথাটা কম বলি। স্যালারিটা জানি, যেহেতু জানতে পেরেছি কয়েক বছর হলো, তার কারণ যবে থেকে এটিএম হলো চালু, যেহেতু উনি এটিএম ইউজ করতে পারেন না, অনলাইন ট্রানজাকশন তো বাদই দিন, পারেন না, তো সেহেতু তখন থেকে আমাকে যেহেতু তুলতে হতো, সেহেতু আমি জানি। এবং উনি বারবার অসুস্থ হওয়ার কারণে এই সংসারটা রান করাতে হয় আমাকে। সমস্ত কিছু, একটা সংসার রান করতে গেলে বুঝতেই পারছেন, ঠিক টাইমে ইলেকট্রিসিটি বিল দেওয়া, ফ্ল্যাট আছে ফ্ল্যাট মেনটেন্যান্স দেওয়া, ড্রাইভার আছে ড্রাইভারের স্যালারি দেওয়া, হেল্পিং হ্যান্ড রয়েছে তার স্যালারি দেওয়া, আমার গাড়ি গ্যারেজে থাকে সেখানে তার ভাড়া দেওয়া, তারপরে তো অন্যান্য সমস্ত তো রয়েইছে, একটা সংসার, খাওয়া দাওয়ার খরচ থেকে সব কিছু। ও হ্যাঁ, আবার আপনি বলবেন যে স্বামীর সম্পত্তির দিকে তাকিয়ে আছে, গাড়িটা আমার, বলে দিই গাড়িটা কেন, এই ফ্ল্যাটের অধিকাংশ আসবাবপত্র যা কিছু রয়েছে, অধিকাংশ কেন, অলমোস্ট সমস্তই আমার। তো আমার এইরকম দশা হয়নি যে স্বামীর সম্পত্তির দিকে যক্ষের মতো তাকিয়ে বসে আছি বলে আমি ছেড়ে যেতে পারছি না। একজন মাকে না অনেক কিছু ত্যাগ করতে হয়। একজন মা, একটি মেয়ে যখন মা হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। মা হওয়া মুখের কথা নয়, মা ডাকটা ছোট্ট, শব্দটা ছোট্ট, কিন্তু তার ব্যাপ্তি বিশাল। আশা করি আপনি বুঝবেন। একজন মাকে নিজের কথা না ভেবে সন্তানের কথা ভাবতে হয়, তবেই সে প্রকৃত মা। নিজের সুখ শৌখিনতা করে আমি তো চাইলেই পারতাম সব কিছু ছেড়ে আমি আমার নিজের মতো থাকতে। তখন আবার আপনিই বলতেন এসে, কীরকম মা যে মেয়ের কথা ভাবে না, নিজের সুখ শৌখিনতায় গা ভাসিয়ে দিচ্ছে। আপনাদের মতো মহিলাদের নিয়ে না খুব মুশকিল। সমাজে আপনাদের মতো মহিলা আছেন, প্রচুর আছেন, যারা বাস্তব নিজের জীবনে ফ্রাস্ট্রেটেড, সেই জন্য
অন্যের জীবনে এসে তারা বড্ড বেশি মাথা ঘামান, নাক গলান। আমি কিন্তু ফ্রাস্ট্রেটেড নই। আমার জীবনে সমস্যা থাকতে পারে, অনেক কিছু নিয়ে আমি চলতে পারি, অনেক সমস্যা নিয়ে, কিন্তু ফ্রাস্ট্রেশন নেই ভাই। ফ্রাস্ট্রেটেড নই বলেই কোথাও গিয়ে কারুর ইয়েতে ব্লগে নিচে গিয়ে 10 লাইন কেন 1 লাইনও কমেন্ট করি না। যদি কখনো করি, পজিটিভ কমেন্ট করি, নেগেটিভ কমেন্ট করি না, কারণ আমার মধ্যে নেগেটিভিটি নেই। আমি নেগেটিভিটির মধ্যে থেকেও আমি কিন্তু ভীষণ পজিটিভ, আর আমার এই পজিটিভিটি কিন্তু আমাকে প্রতিনিয়ত চলতে সাহায্য করছে, আর করছে আমার এই পরিবারের ভালোবাসে যারা, আমাকে যারা বোঝে প্রকৃত, তারা তারা প্রতিনিয়ত ভয়েস মেসেজ পাঠিয়ে বুস্ট আপ করা অনেকেই আছে। সবাই চায় না তাদের নাম ডিসক্লোজ করি, সেই জন্য সবার নাম ডিসক্লোজ আমি এখানে করতে পারি না। অনেকে আছে যারা প্রতিদিন বলে, দিদি তুমি এই করো, এটা করো, ওটা করো। আর স্বামীর সম্পত্তির দিকে যেটা বললেন, আবার একটা ছোট্ট কথা বলি, আমার হাজব্যান্ড কিন্তু চাকরিটা করতে পারতেন না আমি পাশে না থাকলে। এবার বলবেন কেন, আপনি কি? আমি একাধিকবার, ওনার এমন অবস্থা হয়েছে উনি পারছেন না, স্কুল করতে পারবেন না, আমি নিয়ে গেছি স্কুলে, নিজে বসে থেকে পুরো স্কুল করিয়েছি। তখন আমার বয়সটাও কম ছিল অনেক। একজন অল্প বয়সী মহিলার পক্ষে একটা বয়েজ স্কুলে গিয়ে বসে থাকা কতটা এম্বারাসিং আমি জানি না। সেটা আমার মতন যারা মহিলা তারা বুঝবেন, কারণ আমি ওভার স্মার্ট নই, কাজেই কোনো ব্যাপার না হচ্ছে। অস্বস্তি হতো, ভীষণ অস্বস্তি হতো। তারপরে দিনের পর দিন স্কুল করিয়েছি তাকে, কারণ সেটা না হলে তার চাকরিটা থাকতো না। আজও যে তিনি স্কুলে যান, প্রত্যেক দিন তাকে টাইমে ডেকে এবং প্রত্যেক দিন তিনি বলেন যাব না। তাকে তুলে, সেই বাচ্চাদের যেমন তুলে স্কুলে পাঠানোর জন্য রেডি করে পাঠাতে হয়, সেইটা। এটা আপনি বলবেন যে আপনার স্বার্থ, উনি চাকরি করলে টাকা আসবে, ডেফিনেটলি আমি নিশ্চয়ই দেখব। আবারও বললাম, একজন মায়ের স্বার্থ জড়িয়ে আছে এখানে, কারণ আমার সন্তানের কথা আমাকে ভাবতে হয়। আর এটাও ভাবতে হবে অবশ্যই, উনি চাকরি করবেন নির্দিষ্ট সময় পর্যন্ত, আশা করি আমি আমার পুরো 100% দিয়ে চেষ্টা করি। কারণ চাকরি করলে তারপর আফটার রিটায়ারমেন্ট পেনশন পাবেন, তখনও তো খেয়ে পড়ে থাকতে হবে নাকি? আপনি তো আমায় টাকা দেবেন না ভাই, আর আমি তো অন্য কারোর কাছ থেকে টাকা নেব না। আজ পর্যন্ত কারোর কাছ থেকে 5টা পয়সাও নেইনি। নিজের বাবার কি আছে সেই দিকেই তাকায়নি, যক্ষের মতো ছেড়ে দিন, চিলের মতো, শকুনের মতো কোনো মতেই তো কোনো দিকেই তাকায়, কোনোভাবেই তাকায়নি। ফ্রাস্ট্রেশনটা বার করছেন করুন, কিন্তু এমনভাবে কথা বলবেন না যাতে মানুষকে আঘাত দেওয়া হয়, অপমান করা হয়, অসম্মান করা হয়। আপনি অসম্মান করছেন শুধু আমাকে একা নয়, আমার মতন হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাকে আপনি অসম্মান করছেন। একজন মহিলা হয়ে আপনি অসম্মান করছেন। সরি টু সে, আপনার যারা আশেপাশে রয়েছে ভীষণ টক্সিক একটা, মানে আপনি তাদের জন্য খুব টক্সিক, এটা বলতে বাধ্য হচ্ছি, ভীষণ টক্সিক। ভালো থাকবেন, আর চেষ্টা করবেন নিজের ফ্রাস্ট্রেশনটা নিজের মধ্যেই রাখতে, সমাজে ছড়িয়ে বেড়াবেন না। আপনি উচ্চশিক্ষিত, আশা করি উচ্চ কোনো পদে আসেন, তারপরেও যে আপনি অনুগ্রহ করে, কৃপা করে, দয়া করে আমার চ্যানেলটা দেখছেন এবং আপনার এই অসাধারণ কমেন্ট লিখছেন এত বড় বড়, তার জন্য আমি সত্যি ধন্য। আমার মতো একজন অশিক্ষিতা মহিলার চ্যানেল দেখে আপনি কমেন্ট করছেন, এতটা সময় আপনি বার করছেন, আপনার এতটা সময় ব্যয় করছেন আমার পিছনে, আমি ধন্য। তো ঠিক আছে বন্ধুরা, একটু বড় হয়ে গেল, প্লিজ স্কিপ না করে দেখো আজকে এটা, আমার কথাগুলো শুনে তোমাদের মতামত জানিও। আমি ভুল বললাম, ভুল বললে সেটাও ধরিয়ে দিও, আর যদি ঠিক বলে থাকি সেটাও বলো। আজকের মতন বিদায়, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো।